সেটা ছিল যে সন্ধিগত মৌলগুলি রঙিন হয়। আর তার কারণ লেখা ছিল, কারণ কি? একদম ডিডি স্থান অন্তর ঘটে। এটা ছিল রিজন। ক্লাস 12 লেভেলে, এইচএস লেভেলে কোন মৌল, কোন আয়ন, কোন যৌগ যদি দেওয়ার পর জিজ্ঞাসা করে এ রঙিন হয় আর এ বর্ণহীন হয় তো কেন? কারণ একটাই, সেটা যাই থাকুক না কেন, সেটা হচ্ছে যে যদি রঙিন বলে থাকে তাহলে ডিগ্রি স্থানান্তর ঘটে, আর যদি না বলে তাহলে ঘটে না। এটা হচ্ছে একদম সিম্পল ট্রিক্স। যৌগটা যাই হোক না কেন, লেভেলটা যদি এইচএস হয়। কারণ পৃথিবীতে দুটো কারণের জন্য কেউ রঙিন। এবার সেই কারণটা বলবো। তার আগে আরেকটু দেখে নিই যে ডিগ্রি ট্রানজিশন বা স্থানান্তর কার ক্ষেত্রে হবে আর কার ক্ষেত্রে হবে না। যদি D1 থাকে তাহলে D1 ওখানে গিয়ে কি দেখেছিলাম যে এরকম দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই তো? 5টা অরবিটাল দুটো শক্তি স্তরে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা উচ্চ শক্তি সম্পন্ন আর একটা নিম্ন শক্তি সম্পন্ন। উচ্চ শক্তি সম্পন্নতে ছিল dx² y² আর dz²। নিম্নটাতে ছিল dxy dyz dzx। এই পুরোটার নাম দিয়েছিলাম কি T2g, আর উপরেরটার নাম দিয়েছিলাম G। এবার পয়েন্টে আসি। যদি কোথাও D1 থাকে, তো যদি কোথাও D1 থাকে, ব্ল্যাকবোর্ডের দিকে একটু কনসেন্ট্রেট, D1 থাকে তাহলে D1 এখানে বসবে, একটা ইলেকট্রন এখানে আসবে, তাহলে এই ইলেকট্রনটা যেতে পারে এখানে, তাহলে রঙিন হবে। যদি 1 এর জায়গায় D2 হয় তাহলে যে কোনো ইলেকট্রন যেতে পারে। যদি D3 হয় যেতে পারে তো, ওকে। এবার D4 যদি হয় তাহলে এরকম হয়ে গেল, ফাঁকা আছে, যেতে পারে। যদি D5 হয় তাহলে এগুলো একটা কি কক্ষ, এগুলো নাম কক্ষ। আর প্রতিটি কক্ষে কটা করে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে? দুটো। আছে কটা? সুতরাং এখান থেকে যে কোনো ইলেকট্রন শক্তি গ্রহণ করে যেতে পারে। তার মানে D যদি 5 থাকে তবু হবে। D6 এরকম হলো, তাহলে একটা ইলেকট্রন যেতে পারে এখানে। D7 D8 D9 D10 D10 মানে হচ্ছে এরকম 3 2 5। এবার প্যারার পরে 1 1 6 7 8 9 10। একে খুব শক্তি দিলাম, কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা নেই। সুতরাং ডিডি ট্রানজিশন এখানে, ডিডি ট্রানজিশন এখানে কোথায়? D10 কনফিগারেশন। তাহলে পুরো ইলেকট্রন বিন্যাস থেকে কি বুঝতে পারলাম? যদি ইলেকট্রন বিন্যাস D1 থেকে D9 হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ডিডি ট্রানজিশন হবে, আর তখন তারা কি হবে? রঙিন হবে। কারা কাদের হবে না? কোন ইলেকট্রন বিন্যাস থাকলে হবে না? তাহলে D যদি 10 থাকে আর যদি D যদি 0 থাকে তাহলে এদের ক্ষেত্রে কোনো ট্রানজিশন হবে না, কারণ D10 থাকে ইলেকট্রন তো সব পূর্ণ, কোথায় যাবে? এবং সেকেন্ড আরেকটি কথা, D এ যদি ইলেকট্রনই না থাকে তো কে যাবে? সুতরাং D0 আর D10 এদের ক্ষেত্রে কোনো ডিডি ট্রানজিশন হবে না। আর এই সমস্ত আয়ন, এই সমস্ত যৌগের ইলেকট্রন বিন্যাস যারা অ্যাকোয়ার করবে, যারাই দখল করে থাকবে, তারা কি হবে? রঙিন নাকি বর্ণহীন? রঙিন নাকি বর্ণহীন? তাহলে এরা হবে বর্ণহীন, যেহেতু এদের ক্ষেত্রে কোনো ট্রানজিশন হবে না, তাহলে বর্ণহীন।
তাহলে সন্ধিগত মৌলগুলো রঙিন হয় কারণ ডিডি স্থানান্তর ঘটে। এবার কোন ইলেকট্রন বিন্যাসগুলো হবে D1 থেকে শুরু করে D9 সবার ডিডি স্থানান্তর ঘটে, তাই তারা কি হয় রঙিন হয়। আর এইদিকে D0 আর D10 এর ক্ষেত্রে ডিডি স্থানান্তর ঘটে না, সুতরাং এরা কি হয় বর্ণহীন। এটাই তো ফান্ডা রঙিন আর বর্ণ। এবার প্রবলেমে চলে আসি। টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এতক্ষণে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চৌম্বক ধর্ম, বর্ণ আর জারণ সংখ্যা। তার মধ্যে থার্ড ইম্পর্টেন্ট টপিক বর্ণহীন। এবার কোশ্চেন কিভাবে আসে, এরকম কোশ্চেন দেখ, স্ক্যান্ডিয়াম 3+, Zn2+, টাইটানিয়াম 3+, কপার প্লাস, নিকেল 2+, স্ক্যান্ডিয়াম 3+। দেওয়ার পর বলবে স্ক্যান্ডিয়াম 3+, কোনটি রঙিন ও কোনটি বর্ণহীন। এই ধরনের কোশ্চেন এসছে এবং আবারও আসবে, একদম সেম এই টাইপেরই কোশ্চেন। এরকম আয়ন দেওয়া ছিল, দেওয়ার পর জিজ্ঞাসা করছে কোনটি রঙিন এবং কোনটি বর্ণহীন। তো আমাকে প্রথমে কি দেখতে হবে, রঙিন এবং বর্ণহীন হওয়ার জন্য রিজন ডিডি স্থানান্তর। আর ডিডি স্থানান্তর কখন হবে, যদি 1 to 9 যদি হয় তাহলে রঙিন হবে, আর যদি না হয় তাহলে ঘটবে না আর বর্ণহীন হবে। তাহলে এগুলো জানার জন্য এই আয়নগুলো কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস, ব্যাস এতটুকুই। তো ইলেকট্রন বিন্যাসে যদি এক্সপার্ট হয় তাহলে দেখেই বলা যাবে যে কে রঙিন হবে আর কে বর্ণহীন হবে। তাহলে শুরু করি স্ক্যান্ডিয়াম। তো আগে আয়নের ইলেকট্রন বিন্যাস করার আগে কিসে বলেছিলাম যে মূল পরমাণু মাদার তার করতে হবে। স্ক্যান্ডিয়াম 21 কিভাবে বলেছিলাম, আর্গন লেখার পর 3d4s2 বসিয়ে দেব, তাহলে কত হলো 20, কটা পড়ে আছে তাহলে 3d1। 3+ কটা ইলেকট্রন বের হবে, 3টে, তাহলে দুটো বেরিয়ে গেল, আর কটা বার করব একটা, সুতরাং 3d0, 3d0 রেজাল্ট কি হবে একদম তাহলে বর্ণহীন। পরীক্ষাতে যখন আসবে এই কথা যেন অবশ্যই লেখা থাকে যে ডিডি স্থানান্তর ঘটে না, তাই এটি বর্ণহীন হয়। তো আমিও লিখে দিচ্ছি, আমি বলবো ডিডি স্থান অন্তর ঘটে না, তাই এটি বর্ণহীন হয়। আর লিখবো না এটা কথা, শুধু এটা লিখবো, কিন্তু এটা লেখা মাস্ট। সেকেন্ড Zn2+, তো আগে Zn30 আর্গন 3d4s2 কত হলো 20, পড়ে আছে 10। দুটো ইলেকট্রন বার করতে হবে, কোথা থেকে বার করব 4s, তাহলে আর্গন আর 3d10 ডিট্রানজিশন হবে, তাহলে কি হবে এটা বর্ণহীন হবে, তাহলে এটি বর্ণহীন হয়। আমি আগে বলেছি এই কথাটা বারবার লিখবো না, একবার লিখে দিয়েছি, বাট এটা অবশ্যই লিখতে হবে। নেক্সট টাইটানিয়াম 3+, তাহলে আগে টাইটানিয়ামের, তারপরে টাইটানিয়াম 3+, আর্গন 3d4s2, টাইটানিয়াম কত 22, তাহলে 18 দিয়ে 20 কটা পড়ে আছে দুটো। টাইটানিয়াম কত বলেছে 3+ বলেছে, তিনটে ইলেকট্রন বার করে দিলে আর্গন 3d1 ডিট্রানজিশন হবে একদম, তাহলে সেটা কি হবে রঙিন হবে।
অ্যাকচুয়ালি জিঙ্কের যেটা কালার হবে সেটা একদম সাদা, আর এটা কত পরিষ্কার সাদা, আমরা বন্ডের মধ্যে নিলাম। নেক্সট কপার, আর্গন 3D 4s2, কপার 29, 18 থেকে 20 পরে থাকে 9টা 3D9, বাট আমরা জানি D4 এবং D9 সাধারণত হয় না, তাই D10 4s1। কপার কত প্লাস বলেছে? 1 প্লাস, তাহলে আর্গন 3D10 আর 4s0, কিন্তু একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো? 3D10, DD ট্রানজিশন হবে একদম, তাহলে এটা হবে 1 না। কিন্তু আমাকে যদি কপার 2 প্লাস দিয়ে দেয়, তাহলে কপার 2 প্লাস যদি দিয়ে দেয়, তাহলে আর্গন 3D9 আর 4s0 DD ট্রানজিশন হবে, আর সেটা কি হয়ে যাবে? রঙিন হয়ে যাবে। তাহলে খুব ক্লোজ, কপার প্লাস আর কপার 2 প্লাস, একজন রঙিন হচ্ছে আর একজন বর্ণহীন। সেম টু সেম নিকেল 2 প্লাস আর Fe 3 প্লাস। এই দুটো ছেড়ে দিলাম সবার জন্য, একদম কমেন্ট বক্সে জন্য জমা করে অ্যানসার। ঠিক আছে স্যার, হ্যাঁ, কারণ না হলে কি করে বুঝবো আমি? আর এটাই রাস্তা, আর কোনো রাস্তা নেই। নেক্সট এক্সেপশন। কেমিস্ট্রিতে ল আছে, এক্সেপশন হবে, এটা তো হতেই পারে। যদি এটা না হয় তাহলে এটা আরেকটা এক্সেপশন কেমিস্ট্রিতে, যে ল আছে তার কোনো ব্যতিক্রম নেই। K2Cr2O7 KMnO, সরি, এক্সেপশনে যাওয়ার আগে আর এই যোগ দিয়ে আরেকটু করে নিই, তাহলে সুবিধা হবে, যেহেতু সরাসরি যোগ। এরকম একটা কোশ্চেন করি, TiCl3 রঙিন, কিন্তু TiCl4 টাইটানিয়াম টেট্রাক্লোরাইড আর এটা ট্রাইক্লোরাইড বর্ণহীন হয় কেন? এখন মনের মধ্যে কোশ্চেন হচ্ছে, একটু আগে আয়ন দিয়ে বললাম, আয়ন দিয়ে শিখলাম, যৌগ দিয়ে কি করব? কিন্তু যৌগ থেকে যদি আয়ন বার করতে পারি তাহলে তো কোনো প্রবলেম নেই। TiCl3 যে যৌগ, সেখানে টাইটানিয়ামের জারণ সংখ্যা কত হবে? প্লাস, এবার তো আর কোনো অসুবিধা নেই। আর TiCl4 থেকে তার জারণ সংখ্যা হবে টাইটানিয়াম 4 প্লাস, ব্যাস এতটুকুই শুধু নতুন কাজ ছিল, বাকি সেম। এবার আমি একবারে করে দিচ্ছি, টাইটানিয়াম 3 প্লাস এর ইলেকট্রন বিন্যাস সম্ভবত 3D1, আর টাইটানিয়াম 4 প্লাস এর ইলেকট্রন বিন্যাস একবার সরাসরি করলাম 3D0। তাহলে এখান থেকে বুঝতে পারছি এখানে কোনো ইলেকট্রন না থাকার জন্য DD ট্রানজিশন হবে না, তাই এটা কি হবে? বর্ণহীন হবে। এখানে একটি মাত্র DA ইলেকট্রন থাকার জন্য DD ট্রানজিশন বা স্থানান্তর হবে, তাই এটি একদম কারেক্ট। সেম আরেকটি প্রবলেম লিখছি, কপার সালফেট রঙিন হয়, সবাই জানে যে কপার সালফেট রঙিন, যারা পটল বিক্রি করে তারাও জানে। আর তোমরা কেমিস্ট্রি পড়ার পর যদি না জানিস তাহলে বুঝতে হবে লেভেলটা পটল যারা বিক্রি করে তাদের চেঞ্জ হচ্ছে শিক্ষার দিক থেকে। অ্যাকচুয়ালি মানুষ হিসেবে যে পটল বিক্রি করে, যে পড়াশোনা করছে, সে সব সমান। কিন্তু জেনেন এসব অ্যাকচুয়ালি বাস্তবে জেনেন এসব সাদা হয়, আর সাদাকে আমরা কালারলেস ভাবি, বর্ণহীন হয়। কেন? তাহলে কপার সালফেট থেকে কপার 2 প্লাস, আর ZnSO4 থেকে Zn 2 প্লাস। কেন? কারণ সালফেটের চার্জ সর্বদা -2, একদম কারেক্ট। তাহলে হয়ে যাবে।
একটু আগে করলাম কপার 2+ মানে 3D 9, আর একটু আগে এটাও করলাম জিঙ্ক 2+ মানে হচ্ছে 3D 10। তাহলে এ ডি ট্রানজিশন হবে না, তাই বর্ণহীন হলো, এ ডি ট্রানজিশন হবে ডাইরেক্ট। এবার যেহেতু যৌগ হলো, এবার এক্সেপশনে যাব। এটা কোশ্চেন আসতে পারে স্যার? হ্যাঁ, এটা কোশ্চেন আসতে পারে একদম প্রিভিয়াস ইয়ারে এসছে এবং আসবে। আমাদের সময় আসতে পারে না, আসবে। এবার এই বছর যদি চলে আসে, এবছর যদি চৌম্বক ধর্ম থেকে আসে, যদি কালার মিস করে যায়, এবছরের ঘটনা বলছি 2020-তে যদি এরকম হয়, তাহলে 21 যেটা তোরা অ্যাটেন্ড করবি সেটা এরকম হওয়ার সম্ভাবনা ধরে রাখ কালার একদম। আর এর মানে এই নয় যে এরকমও এটাও হতে পারে, অর্থাৎ দুটোই আসতে পারে। Must. কিন্তু এটাতে 100% গ্যারান্টি দিতে পারবো, এটাতে দেওয়া যাবে না। অর্থাৎ এবার যদি এটা আসে তো তোদের এটা বেড়ে গেল, ওদের যদি এটা বেশি আসে তো তোদের এটা চান্স বেশি। কত মার্কেট স্যার? এখানে 2 থাকবে, যেহেতু শুধুমাত্র বলবে কোনটি রঙিন আর কোনটি বর্ণহীন, কিছু রিজন ব্যাস। অথবা এমসিকিউ থাকতে পারে, আয়ন দিয়ে দিল, যার পর বলবে কোনটি বর্ণহীন, এটা বলা যাবে না কোথায় আসবে। নেক্সট একটু ব্যতিক্রমের দিকে যাই। K2Cr2O7 আর KMnO4 কোশ্চেন পরে লিখবো, আগে এদের করি। আমি জানতে চাইছি ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত এই যৌগটাতে। তাহলে নির্ণয় করে x ধরলাম। এটা নিয়ম, যারা একদমই টোটালি যাদের মাথা স্লো চলছে তারা x ধরে করব, বা যারা ভাবছে যে ভুল হয়ে যাবে তাদের জন্য x ধরে করব। যেটা জারণ সংখ্যা নির্ণয় করব জানি না তাই x ধরলাম। কটা ক্রোমিয়াম আছে? দুটো, তাই 2x প্লাস পটাশিয়াম সর্বদা +1, কটা আছে? দুটো, ইনটু 2 প্লাস অক্সিজেনের সর্বদা -2, কটা আছে? 7টা, ইকুয়াল টু কত হওয়া উচিত? 0। যদি জারণ সংখ্যা নির্ণয়ে কোনো ধরনের দুর্বলতা থাকে তাহলে অবশ্যই ছুটিতে যারা বাড়িতে আছিস তারা এই জায়গা কমপ্লিট কর। 2019-এ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স কোশ্চেনের সর্বপ্রথম কোশ্চেন ছিল জারণ সংখ্যা নির্ণয়, আর সেই কোশ্চেনটা ছিল CH3CHO এই যৌগের কার্বনের জারণ সংখ্যা কত? সরি C6H12O6 এই যৌগটাতে কার্বনের জারণ সংখ্যা কত? ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স 2019 ফার্স্ট কোশ্চেন। সুতরাং জারণ সংখ্যা জায়গাটা, শুধু জারণ সংখ্যা জায়গাটা 12 এ এইচএস লাগবে, প্লাস নেক্সট যে এক্সাম্পল আছে সেগুলোতে লাগবে। সেখান থেকে এখান থেকে বার করি 2x + 2 - 14 = 0, 2x - 12 = 0, x = ড্যাশ প্লাস 6। এবার আমি জানতে চাইছি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত হবে? 5 সেকেন্ড প্লাস 7। আমি কিন্তু আগে জিজ্ঞাসাই করিনি যে এরা কি হবে, রঙিন হবে না বর্ণহীন হবে। আমি সাধারণভাবে করছি যেটা জানি। ক্রোমিয়াম 24, ম্যাঙ্গান আগেটা, তাহলে আর্গন 3d5 4s1 কত প্লাস আছে? 6 প্লাস 6টা ইলেকট্রন যদি বার করে দিই 0, তাহলে আর্গন একদম 3d0 4s0, তাহলে dd স্থানান্তর হবে না, তাই এটি কি হয়? বর্ণহীন হয়, কিন্তু বর্ণহীন হবে না। dd স্থানান্তর হয় না কিন্তু এটি রঙিন হয়। প্রশ্নটা এবার এখানে কেমন রঙিন হয়? রঙিনটা হয়
যে খড়ের যেটা কালার আছে কিন্তু CR207 যদি নাও বুঝিস তাহলে যেখানে গরু আছে সেখানে দাঁড়াতে হবে, গরু যে কালারে পেচ্ছাপ করবে সেটা আমি বলেছিলাম ডাইক্রোমেটের কালার। সেই জন্য কেমিস্ট্রির সাথে বাস্তবে ভালো সম্পর্ক নেই, খারাপ খারাপ জায়গাতে কেমিস্ট্রি আছে। গরুর পেচ্ছাপ নিশ্চয়ই খারাপ জিনিস, ওখানে K2 CR207 কালার রাখার জন্য ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। হাইড্রোজেন সালফাইড পচা ডিম, অর্থাৎ ডিম পচা যদি হয় তাহলে কেউ নেবে না, কিন্তু কেমিস্ট্রি বলবে ওটাকে নিয়ে এসে ওই গন্ধটা আমার দরকার আছে। অ্যামোনিয়া যেটা গন্ধ কেউ নিতে চায় না, কেন নিতে চায় না? কারণ বাথরুমে যখন যায় সবাই মুখে রুমাল দিয়ে যায়, তাই তো? বাট কেমিস্ট্রি বলছে ওই গন্ধ আমার চাই। ফসফিন বাজারে যখন যায় মুখে রুমাল ভালো করে যায়, কিন্তু বাজারে যে মাছটা পচে যায় তার যেটা গন্ধ সেটা ফসফিন। তো ওই জন্য যেখানে খারাপ জিনিস ওখানে কেমিস্ট্রি, ভালো জিনিস দিয়ে দেন কারবার। এবার বড় কোশ্চেন হচ্ছে এটা কেন হলো? তো এর যেটা রিজন হবে কি, ডি উপকক্ষ ফাঁকা থাকার পর ও যদি কোনো যৌগ বা আয়ন, যদি কোনো যৌগ বা আয়ন রঙিন হয় তার কারণ হলো লিগ্যান্ড থেকে ধাতুতে বা যেটা মেটাল চার্জ মানে যেটা আধান স্থান অন্তরিত হয়। ডি উপকক্ষ থাকার পরও যদি কোনো যৌগ বা আয়ন রঙিন হয় তার কারণ হলো লিগ্যান্ড থেকে ধাতুতে চার্জ স্থানান্তরিত হয়। এবার এই কথা বোঝা যাচ্ছে না যে এর ঘটনাটা কি। এবার ঘটনাটা আমার পক্ষে বোঝানো সম্ভব নয়, কারণ এই জিনিসগুলো সিলেবাসে নেই, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে বেশ আয়ার জিনিস, তাই এতটুকু মনে রাখতে হবে। আর আমি প্রাইমারি যেভাবে বোঝায় অতটুকু বোঝাচ্ছি, একদম উপর দিয়ে যদি চলে যায় তো অন্যায় হবে। যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড অর্থাৎ জটিল যৌগ, কোঅর্ডিনেশন কম্পাউন্ড এটা হচ্ছে জটিল যৌগ। জটিল যৌগ কোনগুলো? যেগুলো যৌগ থার্ড ব্র্যাকেট লেখার জন্য ইউজ হয়। এই ব্যাপারে পুরো একটা চ্যাপ্টার আছে, ওখানে সব ডিটেলস বলা হয়। তো সেই যৌগগুলোতে যে কেন্দ্রীয় পরমাণু থাকে তাকে ধাতু হতে হয়, যে মাঝখানে থাকে তাকে ধাতু হতে হয়। আর এই কেন্দ্রীয় পরমাণুর চতুর্দিকে যারা থাকে তাদেরকে লিগ্যান্ড বলা হয়। সুতরাং লিগ্যান্ড মানে আলাদা কোনো মঙ্গল গ্রহ থেকে আসা বস্তু নয়, এটা হচ্ছে তার চতুর্দিকে যারা থাকে। যেমনটা করে আমি একটা যদি যৌগ লিখি CuNH3 2+, তাহলে এই যৌগটা লিখতে গিয়ে আমাকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়েছে, সুতরাং এটা একটি জটিল যৌগ। আর মাঝখানে কপার বসে থাকবে আর চতুর্দিকে NH3 ঘিরে থাকবে। উপরের ডেফিনেশন অনুযায়ী এখানে ধাতব পরমাণুটাকে কপার, আর চতুর্দিকে যারা ঘিরে আছে তাদেরকে কি বলবো? লিগ্যান্ড। কপারের মাথায় এখানে 2+ দিলাম, যেহেতু এখানে 2+ আছে, আর NH3 মাথার উপরে ড্যাশ আছে। মাথার উপরে কি আছে? ওটা তো আমি তোদের জন্য ছাড়লাম। নিঃসঙ্গ ইলেকট্রন জন্য লোন পেয়ার আছে। কপার বলছে আমার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, NH3 বলছে আমার কাছে ইলেকট্রন পড়ে আছে, তাহলে কি হবে?
কপার বলছে আমার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, কারণ 2+ মাথার উপরে, NH3 বলছে আমার কাছে ইলেকট্রন अवेलेबल আছে, তাহলে কি হবে? একদম। তাহলে NH3 কি করবে? কপারের দিকে ইলেকট্রনগুলো ফেলতে চাইবে। তাহলে চার্জ মানে আধান কোন দিক থেকে কোন দিকে এলো? লিগ্যান্ড থেকে ধাতু। এই ঘটনা যেটা লেখা আছে এটা হচ্ছে, আর এই রিজনের জন্য এই জগৎটা কি হয়ে যাবে? রঙিন হয়ে যাবে। তাহলে কি লিখেছে উপরে? ডি উপকক্ষ থাকার পরও যদি কোনো আয়ন বা যদি কোনো যৌগ রঙিন হয় তবে তার কারণ হলো লিগ্যান্ড থেকে মেটালে চার্জ ট্রান্সফার। মনে থাকবে, কারণ এটা নিটে এসেছিল। কেমন এসেছিল কোশ্চেনটা? এরকম লেখা ছিল যে K2Cr2O7 এই যৌগটা দেওয়া ছিল। K2Cr2O7 রঙিন হয় কারণ দিয়ে 4টা অপশন ছিল। এবার ঘাবড়ে যাবে তখন দেখে যে K2Cr2 যখন ইলেকট্রন বিন্যাস করবে, ইলেকট্রন বিন্যাস যখন করা হলো তো দেখা যাচ্ছে যে ইলেকট্রন নেই। তো ইলেকট্রন না থাকলে রঙিনই হবে না, তো রঙিন হলো তো রিজন আর কি দেব? তো আগেই জানিয়ে দিলাম রঙিন হতে পারে। আর রিজন এখানে কোন অপশনটা হতো? কি লিগ্যান্ড থেকে ধাতুতে চার্জ। সুতরাং K2Cr2O7 কে ইলেকট্রন বিন্যাস করলে ক্রোমিয়ামে 0, কিন্তু K2Cr2O7 কি হবে? রঙিন কারণ চার্জ, একদম সংক্ষেপে চার্জ স্থানান্তর ঘটে। বোঝা গেল? এক্সেপশন। কেমিস্ট্রিতে আরেকটু কথা বলে দিই, যেটা রুলস সেটা পরীক্ষাতে আসে না, যেটা এক্সেপশন সেটা পরীক্ষাতে আসে। তাই রুলস ভুলে যেতে হবে, এক্সেপশন গুলো মনে রাখতে হবে। ওই জন্য আমি বলি এক্সেপশনই রুলস আর রুলসই এক্সেপশন। ঠিক অনুরূপ ভাবে KMnO4 যদি করি তাহলে KMnO4 এর জারণ কত বেরোবে? একটু আগে বললে একজন +7, আর +7 করলে 3D কি 0, তাই তো? তারপরে এ রঙিন হয় কারণ চার স্থানান্তর ঘটে। আরেকটু যাই, এবার যেটা এক্সাম্পল তুলে আনছি সেটা পরীক্ষাতে সচরাচর আসে না এবং আসেনি, কোনো এক্সামে আসেনি এখনো পর্যন্ত। বাট যদি কেউ ভাবতে পারে একটু রিজনটা ডিফারেন্ট, সেই রিজনের জন্য লিখছি AgBr, AgCl, AgI, Ag2S, এই যৌগ সবটাই AgS, আর সবটার মাথায় যে Ag আছে তার জারণ সংখ্যা হবে +1। এবার সিলভারের না অ্যাটমিক নাম্বার জানি, অ্যাটমিক নাম্বার যদি না জানি তো ইলেকট্রন বিন্যাস করতে পারবো না, কিন্তু অ্যাটমিক নাম্বার জানার দরকার নেই। কপারের নিচে সিলভার আছে, তো প্রথম দিনই বলেছিলাম অকাজ, তো কপারের ইলেকট্রন বিন্যাস খুব ভালো জানি, 3d10 4s1, তাহলে এটা কত হবে? 4d10 5s1, জানার দরকার নেই অ্যাটমিক নাম্বার। প্লাস অর্থাৎ Ag প্লাস, তাহলে কি হবে? 4d10। সাধারণত ডিডি ট্রানজিশন হয়, তাই সবটা কি হওয়া উচিত? বাট ওটাও হবে না, এ সাদা হবে আর এগুলো সব রঙিন হবে। আরো কনফিউজিং ম্যাটার, হওয়ার কথা এক, সে ঠিক আছে মানলাম, হওয়ার কথা বর্ণহীন, তো খুব জোর ব্যতিক্রম হতো তো রঙিন হতো, কিন্তু আরো কনফিউজিং ম্যাটার, একজন সাদা হলো বাকিগুলো আবার রঙিন হয়ে গেল। তাহলে এর রিজন কি? percentage of ionic character, মানে
বন্ধন, কোনো একটা বন্ধন 100% আয়নীয় হয় না আর 100% সমযোজী হয় না। আমাদের মনে হতে পারে যে n ট্রিপল বন্ড n সমানভাবে বন্ধন অংশগ্রহণ করেছে, তাই এটা কি বন্ধন? সমযোজী। বাট 100% সমযোজী নয়, কারণ তোদের আমাদের সামনে পড়ে একটা স্যাম্পল মানুষ স্টুডেন্ট, ওকে যদি তারপরে জিজ্ঞাসা করি ছেলেটা ভালো না খারাপ, তুই রেজাল্ট কি দিবি? হয় ভালো, না হলে খারাপ বা মাঝারি কিছু একটা দিবি। তো কোনো একটা পার্সন থেকে যদি বলিস ভালো, হতে পারে তো এরকম তোদের নজরে আছে তো ভালো ছেলে ভালো স্টুডেন্ট আছে তো? যদি বলিস ভালো, তো আমি জিজ্ঞাসা করবো ওর মধ্যে খারাপ চরিত্র নেই, হ্যাঁ না? পার্সেন্টেজ আছে তো? আছে। ঠিক অনুরূপ ভাবে পৃথিবীতে ওই যে একটা কথা আছে, নোবডি ইজ পারফেক্ট, আই এম নোবডি। পৃথিবীতে কেউ সঠিক নয়, অনুরূপ ভাবে পৃথিবীতে কেউ 100% কোভ্যালেন্ট নয়। তার মধ্যে কিছু না কিছু কি থাকবে? আয়নিক ক্যারেক্টার থাকবে। তো এখানে সেটাই বলছি যে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার। রুলসটা কি? আয়নীয় চরিত্র যত কম হবে যৌগটি, যত কম হবে এর চেয়ে মান দিয়ে দেওয়া ভালো, নাহলে কত বুঝবো। আয়নীয় চরিত্র 20% এর কম হলে যৌগটি রঙিন হবে। এটা আরেকটি ফান্ডা, বাট এই ফান্ডা দিয়ে এখনো পর্যন্ত এই লেভেলে 10+2 লেভেলে কোনো এক্সামে আসে, বাট আসবে না তার কোনো গ্যারান্টি নেই। তাহলে আয়নীয় চরিত্র যদি 20% এর কম হয় তাহলে যৌগটি কি হবে? রঙিন হবে। এখানে আয়নের পার্সেন্টেজের চরিত্রটা 20% এর চেয়ে কি বেশি, চিহ্নটা ঠিক হয়েছে? 20% এর চেয়ে বেশি, আর এগুলোতে 20% এর চেয়ে কম, চিহ্নটা যাই না, বাট 20% এর চেয়ে এটাতে বেশি, তাই সরি একটু গন্ডগোল হয়ে গেছে। সাদা, এটি রঙিন, একদম ঠিক। তাহলে এখানে 20% এর চেয়ে বেশি, এটি 20% এর চেয়ে কম, এর কম। মানে 20% এর থেকে কম বলে যৌগটি কি হবে? রঙিন হবে, তাই এর পার্সেন্টেজ 20% এর চেয়ে। ওকে, তাহলে ফার্স্ট সাধারণত কোনো একটি যৌগ, কোনো একটি আয়ন যদি রঙিন হয় তাহলে ডিডি কি হবে? ট্রানজিশন হবে বলে যৌগটি রঙিন হবে। এক্সেপশনের মধ্যে কাকে দেখলাম? K2 Cr2 O7 আর KMnO4। এই দুটি যৌগ ডিডি ডি উপভোগ 0 হওয়া সত্ত্বেও কি হলো? এরা রঙিন হলো। আর একটু আগে বললাম যে ডি উপভোগ পূর্ণ অথবা শূন্য থাকার পরে যদি রঙিন হয় তাহলে কি বুঝতে হবে? যে ওর মধ্যে কি হয়েছে? চার। এই দুটোই রিজন, এটা না মনে রাখলেও চলবে। এবার লাস্ট 3 নাম্বার যেটা বললাম যে 20% এর যদি কম আয়নিক ক্যারেক্টার হয় কোনো যৌগের মধ্যে তাহলে সেটা কি হবে? রঙিন হবে। আর যদি না বেশি হয় তাহলে সেটা হবে বর্ণহীন। কমপ্লিট কালারের এটি হলো এক্সপ্লানেশন। পৃথিবীর যে কোনো এক্সামে 10+2 লেভেলে এর বাইরে একটি মাত্র কোশ্চেন, একটি মাত্র রিজন আর হবে না, সব এই রিজনের বেসিসেই হবে। ওকে, দ্যাটস অল।